রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সংঘাতে জড়িয়ে গাজা হতে চায় না বাংলাদেশ। মন্তব্য মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিচ্ছি। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ, পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না। করিডোরের নাম দিয়ে জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট, ইতালির সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। ভোটের অধিকার ফেরাতেই 16 বছরের লড়াই, কাউকে ক্ষমতায় রাখতে হয়নি। জুলাই আন্দোলন। মন্তব্য আমির খসরুর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। যশোরে 180 কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত, লন্ডভন্ড গাছপালা, ফসল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 5 জন সহ প্রাণহানি 18। এবং হজ যাত্রার উদ্বোধন। মধ্যরাতে প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা, অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার। রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সব দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ শেষে বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। এদিকে ফেসবুক স্ট্যাটাসে করিডোরের বিষয়ে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান জামায়াত আমির। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, করিডোর দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত ছিল, কারণ বিষয়টি দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। রাখাইনে মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। বিষয়টি স্পষ্ট নয় উল্লেখ করে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাতিলা শারমিনের রিপোর্ট। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে
সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাব তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে, কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেয়া যাচ্ছে, জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? আমাদের স্বার্থ তো হলো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। চীনকে খুশি করাও নয়, ভারতকে খুশি করাও নয়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা নয়। এদের সাথে আলাদা আলাদা করে আমাদের সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাতমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যেন আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানের 3টি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। সোমবার গুলশানে ন্যাব ভাসানী আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলগুলোর নেতারা বলেন, ক্ষমতা ভোগ করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। ভোট দেওয়ার জন্য, নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই সরকারের যদি সদিচ্ছা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে। সেখানে আমরা সবাই মিলে বলতেছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে। সুতরাং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য। দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি। কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য। ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরে হতে পারে, এটা আগস্টেও হতে পারে। যদি সংস্কার সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে, হতে সমস্যা কোথায়? তাই নয়, আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় অর্ধশত দল। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে,
তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সুবিধাভোগীদের স্বার্থ রক্ষায় নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। 50টি দল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেকে অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইজিপি বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি না করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন। উদ্বোধন হলো হজ যাত্রা কার্যক্রমের। আজ রাত 2:15টায় 419 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। এবারের হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে জানান, ভিসা জটিলতার কারণে প্রায় 5000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন হাবের সভাপতি। সৃষ্টিকর্তার ঘরের মেহমান হবেন, মনের এমন ব্যাকুলতা নিয়ে আশকোনা হজ ক্যাম্প মুখর করে তুলছেন হজে গমনেচ্ছুরা। কারো ফ্লাইট একদিন কিংবা 2 দিন পরে, তাই দেশের বিভিন্ন স্থান থেকে আগেভাগে চলে এসেছেন রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে। কেউ মুয়াল্লিমের অধীনে নিচ্ছেন প্রশিক্ষণ, কেউ শিখে নিচ্ছেন হজের খুঁটিনাটি নিয়ম। সোমবার সন্ধ্যার পরে হজযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ধর্ম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টারা। উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় ভিসা জটিলতার কারণে প্রায় 5000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন হাব সভাপতি। সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না,
আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে, নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে এবার হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় 100 জন কম লোকবল সৌদি আরবে যাচ্ছেন। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। আমার মন্ত্রণালয়ের বাইরে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবা ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রযুক্তির বিষয় মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ সময় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন বিটিআরসি চেয়ারম্যান। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তুলবে এনসিপি। রাতে আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল আয়োজনের সময় এসব কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না, এই সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।